আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করে সর্বশেষ গতকাল ২১শে মে ইউএসের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ পর্যন্ত ১৮ বছরের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ মোট ১৬৭টি ম্যাচ খেলেছে ২১টি দলের বিপক্ষে। এই ২১টি দলের বিপক্ষে কোনো না কোনো সময় তো প্রথমবার দেখা হয়েছে, যার মধ্যে ২১টি দলের মধ্যে ১১টি দলের বিপক্ষে প্রথম দেখায় বাংলাদেশ হেরেছে। তার মধ্যে ৭টি দলকে না হয় আপনি আলাদা করে রাখতে পারবেন। তারা হচ্ছে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা। এই ৭টি দল না হয় বড় দল, তাদের সাথে আমাদের হারাটা অনুমেয় ছিল, আমরা তাদের সাথে হেরেছি প্রথম দেখাই। তারপর যে বাকি ৪টি দলের সাথে আমরা হেরেছি প্রথম দেখায়, তারা কারা? ২০০৯ সালে আমরা প্রথম আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম দেখায় আমরা হেরেছিলাম। সেবার এখনকার তুলনায় আয়ারল্যান্ড আমাদের থেকে অনেক নিচু সারির দল, কিন্তু তখন ২০০৯ সালে আয়ারল্যান্ডেরও টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ বছর ছিল, বাংলাদেশও 3 বছর, এবং আয়ারল্যান্ড যেহেতু টি-টোয়েন্টি স্পেশালিস্ট একটা টিম, তাদের সাথে হারাটা না হয় একটু আমরা হজম করে নিলাম। তারপর ২০১২ সালে আমরা দ্বিতীয়বার প্রথম দেখা স্কটল্যান্ডের মতো দলের সাথে হারি, অথচ স্কটল্যান্ড কিন্তু আমাদের থেকে অনেক নিচু সারির একটা দল ছিল। তারপর স্কটল্যান্ডের সাথে কিন্তু ২০১২-তে আমরা হারার পর ২০২১ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা তাদের সাথে হেরেছি, দুইবারই তাদের সাথে আমরা হেরেছি। তারপর ওই বছর ২০১২-তে নেদারল্যান্ডের সাথে আমরা হেরেছিলাম, যদিও নেদারল্যান্ডের সাথে এর আগে আমরা টি-টোয়েন্টি খেলে জিতেছি, কিন্তু ২০১২-র ওই বিশ্বকাপে আমরা নেদারল্যান্ডের সাথে হেরেছি। তার ২ বছর যেতে না যেতেই আমরা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের বাংলাদেশের সবচেয়ে বাজে পরাজয় এটা আমরা দেখি, সেটা হচ্ছে ২০১৪ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম রাউন্ডে ঘরের মাঠে বাংলাদেশের যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হয়েছে, সেখানে আমরা হংকংয়ের মতো দলের বিপক্ষে আমরা গ্রুপ পর্বে হেরে গেছি, প্রথম রাউন্ডের গ্রুপ পর্বে হেরে গেছি, যেটা ছিল কোয়ালিফাইং রাউন্ড। সেই পরাজয়টাই ছিল বাংলাদেশ টি-টোয়েন্টি ইতিহাসের সবচাইতে বাজে একটি টি-টোয়েন্টির পরাজয়। এখনো কি সেটাই? না। তার ১০ বছর পেরিয়ে গেল ২০২৪ সালে, এসেও আমরা তার থেকেও বড় পরাজয়ের মুখ দেখতে পেরেছি। সেটা হচ্ছে গতকাল যেটা হলো ২০২৪, ১০ বছর পর ২০২৪ ইউএসের বিপক্ষে ৫ উইকেটের পরাজয়। এখন অনেকে বলতে পারে যে টি-টোয়েন্টি ক্রিকেটে তো বড় দল ছোট দল নেই, এখানে যে ভালো খেলে টি-টোয়েন্টি ম্যাচে ওই দিনই সে ভালো করে, কিন্তু তাই বলে ইউএস এর মতো দলের বিপক্ষে এটা আমরা কয়বার আমরা বলবো যে আমরা যে টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা যে কোনো দলের সাথে হারতে পারি, বিশ্বের যে কোনো দলে হারে, কিন্তু যে কোনো দল যে কোনো দলের সাথে হারতে পারে টি-টোয়েন্টিতে, এটা তো মোটামুটি কাছাকাছির একটা দল হতে পারে, যে ১৯-২০, ১৫-২০, ১২-২০ এরকম। কিন্তু ইউএসএ কোথায় আর আমরা কোথায়? ইউএসএ ক্রিকেটের শুরুটা হয়েছে ২০১৯ ইউএর বিপক্ষে। লাস্ট ৫ বছরে তারা মাত্র ২৬টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এর মধ্যে তারা প্রথম দেখায় বাংলাদেশকে হারিয়ে ফেলেছে। অথচ ১৮ বছর ধরে আমরা টি-টোয়েন্টি ক্রিকেটে খেলছি, ১৬৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, আমরা বিশ্বের বড় বড় দলকে টি-টোয়েন্টি হারিয়েছি। আমরা কিনা গিয়ে ইউএসের বিপক্ষে, এই ইউএসএ দুর্বল ইউএসের বিপক্ষে আমরা ম্যাচটি হেরেছি। বর্তমান টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আমরা রয়েছি র্যাঙ্কিংয়ে ৯ নম্বর দল। আমাদের নিচে যেখানে আফগানিস্তান, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ডের মতো দলরা রয়েছে, সেই জায়গাতে আমরা ৯ নম্বর র্যাঙ্কিংয়ের দল ১৯ নম্বরে থাকা আমরা ইউএস এর কাছে ম্যাচটি হেরেছি। এর আগে আমরা ২০১৪ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা হেরেছিলাম হংকংয়ের কাছে। হংকং বর্তমানে রয়েছে ২১ নম্বরে। তারপর আমরা সামনে কিন্তু এই যে নেপালের বিপক্ষে বিশ্বকাপের প্রথম রাউন্ডে আমরা খেলবো আগামী খুব সম্ভবত যে ১০ জুনের পরই, ১২ বা ১৪ জুন, সেখানে আমরা নেপালের বিপক্ষে খেলবো। নেপালও কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাট এখন ১৭ নম্বরে রয়েছে। এখন এই মুহূর্তে আমাদের কি করণীয়? আসলে কি করণীয় কি, আমাদের করণীয় সবই আমরা জানি, কিন্তু আমরা করে দেখাতে পারছি না। আমরা বলতে কারা? ক্রিকেটাররা। আপনি বুটকে দুষতে পারেন যে এরকম দলকে কেন পাঠিয়েছেন। এখন বুট নির্বাচক না হয় প্লেয়ারদেরকে সিলেকশন করেছে, কিন্তু কোচ হাতুরা সিং বা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তই তো এটা এক্সিকিউট করবে। এখন মাঠে যদি ক্রিকেটাররা ভালো না করে, তাহলে বিশ্বের বড় দল পাঠালেও কিন্তু সেখানে কোনো লাভ হবে না। এখন আপনার দলে যদি লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকারের মতো এরকম মানে ফ্লপ ব্যাটসম্যানরা দিনের পর দিন একাদশে খেলে যায়, তাহলে কিন্তু আপনার হার ছাড়া আপনি আর কিছু দেখতে পারবেন না। আর যাই হোক, আমরা কিন্তু এই ৩ জন ক্রিকেটারকে নিয়ে কিন্তু আমরা জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ৪-১ সিরিজ জিতেছি। এখন দেশের বাইরে যেতে আমাদের আসল রূপটা বেরিয়ে গেল। এখন যেটা বলছিলাম যে ২০১৪ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা গ্রুপ পর্বে হংকংয়ের সাথে হেরেছি। এখন ২০২৪ সালে আমরা এসে ইউএসের বিপক্ষে হেরেছি। তুলনামূলক আপনার কাছে কোনটা বাজে দল? আমার কাছে তো ভাই ইউএসের সাথে আমাদের হারাটাই আমার এখনো হজম হচ্ছে না। প্রায় কাল রাতে খেলা দেখেছি, এখন পর্যন্ত আমার আসলে এটা হজম হচ্ছে না। সামনে ২টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে, আমি একদমই আশাবাদী না ২টি টি-টোয়েন্টি ম্যাচকে নিয়ে, কারণ আমরা প্রথম ম্যাচে যেরকম আমরা রূপ দেখিয়েছি, এটাই আমাদের আসল রূপ মনে হয়। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা খুব বেশি ছোট দলের সাথে খেলি না,
কিন্তু এই বিশ্বকাপ বা বিশ্বকাপের উসিলায় কিন্তু আমরা অনেক ছোট দলের সাথে আমরা খেলেছি, যেরকম এই প্রথম না, আমরা খুব সম্ভবত 2021 টি-20 বা 22 টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আমরা ইউএর সাথে দুটি টি-20 ম্যাচ খেলেছিলাম। বিশ্বকাপের আগে খুব সম্ভবত 21 টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আমরা মানে অনেক কষ্টে দুটি ম্যাচ আমরা জয়লাভ করেছি ইউএর সাথে আমাদের জিততে। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আমরা ওমানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলেছিলাম ওমানের মাঝখানে, সেখানেও আমাদের 3টি ম্যাচ জিততে খুবই খুবই কষ্ট হয়েছে। এরকম খুবই কষ্ট হবে কেন? ওমান, ইউই, হংকং, এই ইউএসএ, হালে, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এদের সাথে এই ধরনের পরিস্থিতি হওয়ার কারণ কি? টি-20 আমরা একদমই পারি না, তাহলে কি আমাদের টি-20 খেলা উচিত না? কি করণীয় বাংলাদেশের এই বাজে পরিস্থিতি থেকে উত্তীর্ণ হওয়ার? আপনি লাস্ট ম্যাচটা হারার পেছনে যদি আপনি অন্যতম কারণ দেখেন, নাজমুল শান্ত ক্যাপ্টেন্সি বলতে হয়, কারণ লাস্ট ওভারে যখন বাংলাদেশের তাদের দরকার, ইউএসএ দরকার 10 রান, সেখানে আমাদের কাছে ছিল রিশাদ হোসেন এবং সাকিব আল হাসানের ওভার, কিন্তু ক্যাপ্টেন শান্ত, পাকনা শান্ত, যখন সাকিব আল হাসান বাউন্ডারি থেকে বলতেছিল যে আমি নাকি রিশাদ, সে বলতেছে না রিয়াদ ভাই বল করবে, সে রিয়াদ ভাইকে আনছে, রিয়াদ ভাইকে লাস্টের ওভারে বল করানো হয়েছে, রিয়াদ ভাই লাস্টের ওভারে প্রথম 3 বলে 12 রান দিয়ে ফেলেছে। আমি এটা বলছি না যে রিয়াদ ভাই ভালো বলার না, হ্যাঁ মাহমুদুল রিয়াদ ভালো বল করে, কিন্তু এরকম একটা ইন্টারন্যাশনাল ম্যাচে লাস্ট ওভারে করার দরকারটা কি, যেখানে সাকিব আল হাসান, রিশাদ হোসেনের মতো ওভার আছে, আপনি রিশাদকে নাই করতে পারেন, কিন্তু সাকিব আল হাসানকে তো ওভারটা করানো যেত। এরকম বাজে আত্মঘাতী সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশকে এই একটা সময় নিয়ে এসেছে, এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম লজ্জাজনক একটি পরাজয় ইউএসএর বিপক্ষে দেখতে হয়েছে। এছাড়াও আমরা কিন্তু 58 রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ওয়ানডেতে একবার অল আউট হয়েছি, সেটা থেকেও লজ্জাজনক বাজে বিষয় হচ্ছে এখন এই ইউএসএর বিপক্ষে, এই দুর্বল ইউএসএর বিপক্ষে ম্যাচটি হারা। আসলে বিষয়টা আমি একদমই মানতে পারছি না, যতই আপনি টি-20-র অজুহাত দেখান, এখানে কিন্তু বড় দল ছোট দলের মধ্যে অনেক বেশি পার্থক্য হয়ে গেছে। 9 নম্বর র্যাঙ্কিং এর 19 নম্বর র্যাঙ্কিং দলের সাথে হেরেছে। এখন যদি বিষয়টা এমন হতো যে ইন্ডিয়া বাংলাদেশের সাথে হারতো, ইন্ডিয়ার তাদের কিন্তু এত আফসোস থাকতো না, বাংলাদেশ অনেক নিচু সারি দল হওয়ার পরও, কারণ বাংলাদেশের সাথে তাদের রেগুলার খেলে। এখন আমি তাদের সাথে কোনো সময় রেগুলার খেলি না, তারা অপেক্ষাকৃত অনেক দুর্বল দল, তাদের আসলে ক্রিকেট ফ্যাসিলিটিসও আমাদের মতো না। বাংলাদেশের ক্রিকেটাররা যেরকম চোখ বন্ধ করে মাস শেষে স্যালারিটা পায়, বা বাংলাদেশের ক্রিকেটাররা যেভাবে ফ্যাসিলিটিসটি পায়, এগুলো আমার বলা উচিত না, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছে, কারণ এই ধরনের বাজে পারফরমেন্স মোটেই কাম্য না। আসলে এটা খুবই খুবই লজ্জাজনক। বাংলাদেশের ক্রিকেট ভক্ত হিসেবে বাংলাদেশ ক্রিকেটারদের লজ্জা পাওয়া উচিত, এবং নেক্সট 2 ম্যাচে মান সম্মান বাঁচানোর উদ্দেশ্য 2টি ম্যাচ জেতা উচিত। বিশ্বকাপে ভালো করা না করা এটা পরের বিষয়, বিশ্বকাপ নিয়ে কোনো আশাই করছি না। আল্লাহ হাফেজ।